এবারকার মতো রাজ্যের বিধানসভা ভোটের প্রচার রাজনৈতিক দলগুলির শেষ হলো। এখন থেকে আর ঠিক 36 ঘন্টা পর রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হবে। এখন এই গোটা প্রচার পর্বটা যদি দেখা হয়, প্রথম দফার ভোট যা হয়েছে সেটাকে যদি কনসিডার করা হয়, তার সাথে এই যে দ্বিতীয় দফার যে অংশটার প্রচার হলো সেটার যোগফল করা হয়, তাহলে আগামী 29 তারিখে ঠিক কি হতে চলেছে সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই গোটা ভোট পর্ব, আগামীতে যে 29 তারিখের ভোটটা হবে, সেই ভোটটা দিয়ে এই গোটা ভোট পর্বটা সম্পূর্ণ হবে। তাহলে এই মাঝখানে এই যে 36 ঘন্টা রয়েছে, এই 36 ঘন্টায় ঠিক কি কি ব্যবস্থা নির্বাচন কমিশন আর নিল, কেন প্রথম দফার ভোটের থেকে এই দ্বিতীয় দফার ভোট একটু আলাদা, সেটা আগের এপিসোডগুলোতে তুলে ধরেছি। এতে তার নতুন করে তার রিপিটেশন আনছি না, কিন্তু একটুখানি ছুঁয়ে যেতে হবে। সেটা হচ্ছে যে পরিমাণ সারা রাজ্যে ভোটের অবস্থাটা ছিল, নিরাপত্তা ব্যবস্থার এই পরিমাণ আয়োজন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক থেকে একদম প্রথম থেকে নির্বাচন কমিশনারকে একদম স্যালুট জানাতে হবে। এখনো পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন প্রথম দফায় তারা করতে পেরেছেন এবং ভোট দানের যে বিপুল হার, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, নির্বাচন কমিশনের সেই সমস্ত রকম ব্যবস্থা সফল হয়েছে। 100টার মধ্যে 100টা হয় না, 100টার মধ্যে 99টা হয় যথেষ্ট। তাহলে এবার দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে রাজ্যে যে পরিমাণ নিরাপত্তা বাহিনী তখনও পর্যন্ত ছিল, মানে প্রথম দফা ভোটটা হওয়া পর্যন্ত, তারপর এই যে মাঝখানে 2-3 দিন 4 দিন গিয়ে এবার যে দ্বিতীয় দফার ভোটটা হবে, ওই গোটা বাহিনী মানে 2.5 লক্ষ বাহিনী গোটা রাজ্যে মোতায়েন হয়েছিল। সেই 2.5 লক্ষ বাহিনীর মধ্যে কিন্তু 2,30,000 বাহিনী এবার শুধুমাত্র, যেহেতু এইটা মানে শেষ পর্যায়ে ভোটের শেষ দফা, শুধুমাত্র দক্ষিণবঙ্গে সেটা নিয়োজিত হচ্ছে। তার সাথে মাস্কম্যান গাড়ি, রাত্রিকালীন টহল, অপারেশন অল আউট, রাত্রিতে যাতে মানুষের সুরক্ষা থাকে সেই ব্যবস্থা করা, কনফিডেন্স বিল্ড আপের নানান ধরনের অপারেশন, সেগুলো লাগাতার যেমন জারি রয়েছে। তার সাথে আপনাদেরকে বারবার সেই প্রথম থেকে বলে আসি, 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট রয়েছে, তার গ্রেপ্তারি শুরু হবে বলেছিলাম, সেটা শুরু হয়ে গেছে। এবং শুধুমাত্র গত কয়েক ঘন্টার মধ্যে যদি ধরা হয়, গতকাল থেকে শুরু করে 1,500-এর ওপর এই অ্যারেস্ট কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট নির্বাচন কমিশন করেছে, বা পুলিশ দ্বারা বা নিরাপত্তা বাহিনী দ্বারা তাদের যে কৌশল পদ্ধতি আছে এই প্রিভেন্টিভ অ্যারেস্টের, সেগুলো তারা কার্যকর করেছে। আগামীতে যে জায়গাটা, কেন বলছি যে এই আজকে নির্বাচনের প্রচার পর্ব শেষ হলো আর 29 তারিখ ভোট, মানে মাঝখানে পড়ে আছে ধরে নেওয়া যাক এই 48 ঘন্টার কম, 36 ঘন্টার মতো সময় পড়ে আছে। এখন এই সময়টা কিন্তু হচ্ছে যত রকমের দুষ্কৃতি কাজকর্মের আদর্শ সময় হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে যে এই সেই সময় যেখানে থেকে তারা সক্রিয় হতো এতদিন, যেটা প্রথম দফার ভোটে, উত্তরবঙ্গের ভোটে তারা করতে পারেনি। কারণ ওই নির্বাচন কমিশন SIR প্রসেস থেকে এই পশ্চিমবঙ্গের উঠোনে বসে থেকে সমস্ত তথ্য কালেকশন করেছে। কারা কারা তারা, এইটা আমি বলেছিলাম আগে, কারা সেই তারা যারা এইগুলো করে, সেটা পুলিশ প্রশাসনের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থেকে শুরু করে বন জঙ্গলে, বাঁশঝাড়ে, মাঠের মধ্যে
জলের ঘেরিতে কারা কারা তারা এইটা কালেক্ট করেছে এবং সেই অনুযায়ী যথোপযুক্ত ওষুধ প্রয়োগ হচ্ছে। যার প্যারাসিটামল দরকার তার প্যারাসিটামল, যার তার একটু হাই ডোজ দরকার তার হাই ডোজ, সেই সমস্ত নিয়ে তারা প্রথম দফা উত্তরবঙ্গের ভোট কমপ্লিট করলো। এবার দক্ষিণবঙ্গে খেয়াল করতে হবে একটা বিশেষ ডাটা, যতগুলো এর অতীতে ভোট হলো, সেটা পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, বিধানসভা, লোকসভা, যাই বলুন না কেন, এক তো গোটা রাজ্যে খোলা মাঠ পড়েছিল, পুলিশ এবং প্রশাসনকে হাতের মুঠোর মধ্যে করে ভোট মানুষকে দিতেই দেয়নি। আমি এর আগের এপিসোডে প্রশ্ন তুলেছি যে যারা মানুষকে ভোট দিতেই দেয় না তাদের এসআইআর নিয়ে এত মাথা ব্যথা কেন ছিল তৃণমূল কংগ্রেসে? তারা তো ভোটই দিতে দেয় না, মানুষ ভোট দিলে তো তাদের অশান্তি সমস্যা, তাহলে ওই সমস্ত অত নাটক করবার কি দরকার ছিল? এবার যেটা পড়ে থাকলো, এসআইআর নিয়ে আমাদের অবস্থান চ্যানেল থেকে অনেকবার স্পষ্ট করেছি, প্রকৃত ভোটারদের আমরা পক্ষে এবং যারা প্রকৃত ভোটার নয় তাদের বিপক্ষে। এটা অনেকবার অনেক আলোচনায় সুপ্রিম কোর্টের হিয়ারিং দিয়ে প্রকাশ করেছি, এখানে সময় নষ্ট করছি না। কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে একটা বিশেষ ট্রেন্ড কিন্তু এই দক্ষিণবঙ্গের ভোটে একদম ইতিহাস যদি খুঁজে দেখেন সেখান থেকে চালু, সেটা একদম সেই বাম আমল কংগ্রেস আমলের সময় থেকে শুরু করে এই সময়ে এসে সেটা আরো সুন্দর, ওই যাকে বলে ফুলে ফলে সজ্জিত হয়ে উঠেছিল। যত রকম ভোটের অশান্তি, ভোটের ছাপ্পা, চূড়ান্ত ছাপ্পা, ভোট লুট, প্রাণহানি, হুমকি, সমস্ত কিছু মানে অরাজকতা, যা যা কিছু হতে পারে একটি ভোটকে কেন্দ্র করে সব হচ্ছে এই জেলাগুলি মূলত প্রথম সারিতে থাকতো, হতো তো সেই পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত, ও নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু যে জেলাগুলোতে সবচেয়ে বেশি হতো সেগুলো হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলো। তার আবার রাজধানী কোন দুটো? রাজধানীগুলো হচ্ছে, যদি এইভাবে ধরা হয়, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে লাগোয়া নদিয়া, বীরভূম তো বটে, এই সমস্ত জেলাগুলো। এবার খেয়াল করে দেখুন এসআইআর এর যে ডাটা ডিলিটেড ভোটারের পাওয়া গেছে, তাতে এগিয়ে কোন কোন জেলাগুলো? একে সেই মুর্শিদাবাদ, যদিও তার অধিকাংশ ভোটটাও প্রথম দফায় হয়ে গেছে, সেখানে ট্যাঁফুটা করতে পারেনি। এইটা হচ্ছে আসল মনোবল দিচ্ছে সাধারণ মানুষকে। বীরভূমে ট্যাঁফু করতে পারেনি, ফলত তৃণমূল কংগ্রেসের ওই চড়াম আর গুড় বাতাসা নেতা, তিহারে গড়াগড়ি খেয়ে চলে আসা নেতা, তিনি আবার প্রকাশ্যে বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস প্রথম দফাতে 15-16টাও পাবে না। এরকম ভোট উনি বাপের জন্মে দেখেননি। সেই ভিডিও, সেটা সত্যি হোক মিথ্যা হোক যাই হোক, সেই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু আমরা দেখিয়েছি অতীত এপিসোডে, আগের এপিসোডগুলোতে। এখন ব্যাপার হচ্ছে ওই জিনিসটা কিন্তু মানুষকে কনফিডেন্স দিয়েছে যে ওই মানে বদমাইশদের যদি শায়েস্তা করতে পারে তাহলে এখানেও পারতে পারে। কিন্তু এসআইআর ডাটার কথা বলছিলাম, সেটা কি? সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ এই বিদেশি বলুন বা যা কিছু বলুন মৃত ওই জালি ভোটার, এই সমস্ত নাম বাদ পড়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে, তার ঠিক পরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই তো তথ্য। তার সাথে আছে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, সব সীমান্তবর্তী এলাকাগুলো। আর সেই সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে অন্যতম দুটো জায়গা হচ্ছে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছুটা অংশ তো বটেই। এখানে খেয়াল করবেন এই খুচখাচ চাগিয়ে উঠে ঝামেলা করা, এটা কারা কারা এখনো পর্যন্ত করবার চেষ্টা করছে, এইটা নিয়ে আমরা এই মানুষের ভাষা থেকে অনেকবার সতর্ক করেছি নির্বাচন কমিশনকে, এবং আশা করি নির্বাচন কমিশন, সিআরপিএফ এরা যথেষ্ট সম্যক অবহিত। কারণ মানুষ 93% মানুষ গর্বের সঙ্গে বেরিয়ে ভোট দিয়েছে, তার ভোটাধিকার প্রয়োগ করেছে, তার কারণ সেটাই হচ্ছে শুদ্ধ ভোটার তালিকার প্রকৃত নাগরিক। তারা ভোট দিয়েছে, অবশ্যই সম্মান জানিয়ে বলছি কিছু ভুল ত্রুটি আছে যেগুলো
নিয়ে সুপ্রিম কোর্টও পর্যালোচনা করেছে, অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি করেছে। তারা যেন, আশা করব যারা প্রকৃত ভোটার তাদের ভোটাধিকার অবশ্যই তারা ফিরে পান। কিন্তু এই যে জায়গাগুলোতে এই যে যারা প্রকৃত বিদেশি জালি ভোটার কার্ড দিয়ে ভোটার তালিকার মধ্যে ঢুকেছিল, তারাই কিন্তু, তাদেরকেই সক্রিয় করবার চেষ্টা হয় অতীতে। তারাই ছিল ব্যাংক, এই ঝামেলা করার ব্যাংক, ভোট ব্যাংক, ছাপ্পার ব্যাংক, সমস্ত কিছু। এবং তাদেরই কিন্তু সক্রিয়তাতে এই সমস্ত অরাজকতা তৈরি হতো। এবং এখনো এই ঝাঁপাঝাঁপি, ছিটকো ছুটকো যা কিছু করা, এইগুলো তাদের দ্বারাই করানোর চেষ্টা করছে। কিন্তু না, 2.5 লক্ষের মধ্যে 2,30,000 বাহিনী এখানে থাকছে, এই কটা জেলাতে। ওই প্রথমেই বললাম যে পরিমাণ, একদম বুথের ভিতর থেকে বাইরে পর্যন্ত ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। আর আজ এর সামনের এপিসোডে দুটো বড় ঘটনা আপনাদেরকে দেখাবো। সেই দুটো ঘটনা হচ্ছে, রাজ্য পুলিশকে যাতে বুথের ভিতরে থাকতে দেওয়া হয় সেই নিয়ে এই তৃণমূল কংগ্রেস মামলা করেছিল হাইকোর্টে। কেন বাপু, এত তোমার রাজ্য পুলিশকে বুথের মধ্যে ঢোকানোর কি দরকার আছে? যেখানে উত্তরবঙ্গে ভোট হয়ে গেল, সুন্দরভাবে মানুষ ভোট দিল, তোমার এত জ্বালা কিসের? রাজ্য পুলিশকে ওর মধ্যে ঢোকাতে হবে কি সেই প্রয়োজন? হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে। আর ওই যে বললাম 1,500 অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 29 তারিখের আগে থানায় গিয়ে আত্মসমর্পণ করে নাও, না হলে 4 তারিখের পরে অবস্থা খারাপ। সোজা কথা একদম বলে দিয়েছেন। আমার কথা, ওনার কথা, প্রধানমন্ত্রীর কথা, দেশের প্রধানমন্ত্রীর কথা। আর যদি বলেন এই যে প্রচার পর্ব, এই প্রচার পর্বের অংশটা দিয়ে এই এপিসোডটাকে শেষ করছি। একদম যদি পাহাড় থেকে সমুদ্র ধরেন, গোটা এই রাজনৈতিক প্রচারে বিজেপির ধারে কাছে খড়কুটোর মতো উড়ে গেছে বিজেপি, বা গেরুয়া ঝড়ে বলা যায়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, আগের এপিসোডে বলেছি, যেন আমাদের পাড়ার লোক হয়ে গেছেন। এই হাওড়ায় তো এই মুর্শিদাবাদে, এই হচ্ছে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে, তো খানিকক্ষণ পরেই দেখা যাচ্ছে তিনি রোড শো করছেন কলকাতার রাস্তাতে। অমিত শাহ মধ্যমগ্রামে রোড শো করছেন, বারাসাতে রোড শো করছেন, তো খানিকক্ষণ পরে দেখা যাচ্ছে তিনি দক্ষিণ 24 পরগনার কোনো একটি জায়গাতে রোড শো করছেন বা বক্তৃতা দিচ্ছেন। সেমলি তার সাথে যোগ হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে মধ্যমণি যিনি, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। তারকেশ্বর থেকে শুরু করে সমস্ত জায়গা প্রায় চষে ফেললেন বিজেপি এই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে প্রধানতম তো বলেইছি, দেশের রাজধানী এখন কোথায়? পশ্চিমবঙ্গ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী যে জায়গাতে ঘাঁটি গেড়ে বসে থাকেন 15-16 দিন, তাহলে সেটা দেশের রাজধানী নয় তো আর অন্যটা কি? কাজে এখানে কলা গাছের ভেলা বেঁধে ওই বাঁশ হাতে নিয়ে ইট পাটকেল ছুড়ে যাওয়ার কিছু হবে না মাস্কম্যান গাড়ি, সাঁজোয়া গাড়ির সাথে আর এই ভারতবর্ষের সেনার সাথে। সেটা সম্যক বুঝে গেছে। এবার বুঝে যাওয়ার পরে যেটা হয়, নর্মালি সেন্টিমেন্টের দিক থেকে কুচো কাচাদের মধ্যে, যাদের ওই পাঠানো হচ্ছে বাড়িতে গিয়ে একটু হুমকিটা দিয়ে আয়, রাত্রির বেলা গিয়ে ওই হুমকি দিয়ে আয়। ওই যে বাইক বাহিনী ধরা পড়লো খুব সদ্য একদম দক্ষিণ 24 পরগনাতে, রাত্রির বেলা হুমকি দিতে বেরিয়েছিল বাইক নিয়ে, সব শুদ্ধ একদম ভিতরে, একদম খুঁজে খুঁজে অ্যারেস্ট করে ভিতরে। তেমনি গোঘাটে ওই রকম করবার চেষ্টা করেছিল, একদম সব শুদ্ধ গাড়ির মধ্যে করে, এবার যাও গিয়ে এবার ওখানে বসে থাকো। সেইটা সঞ্চারিত হয়। আর একটা জিনিস সঞ্চারিত হয়, সেটার নাম হচ্ছে সাহস। ওই উত্তরবঙ্গের ভোট এই দক্ষিণবঙ্গের মানুষের চোখ খুলে দিয়েছে, সাহসের দরজা খুলে দিয়েছে, দিয়ে দেখিয়েছে যে ইয়েস, আমরা ভোট দিতে যাব। এতদিন আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা ভোট দিতে যাব। কারণ আমার পাশে এবার আমাকে নিরাপত্তা দেওয়ার মানুষ আছে, সাহস দেওয়ার মানুষ আছে। তার সাথে বলবো, সামনের এপিসোডগুলোতে একটু নজর রাখুন। খুব বিশেষ জরুরি কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেটা এই এপিসোডে তুলছি না, সময়টা অনেক বেশি হয়ে যাবে বলে। এই সমস্ত মিলে যদি দেখা যায়, পাশে
ফাঁকা ফাঁকা স্টেজে কোথাও সৌগত রায় ভাষণ দিচ্ছেন, 50 জন লোক নেই। নিজের পাড়ায় মঞ্চ থেকে লোক হয়নি বলে নেমে যেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসের নেত্রী। এর থেকে লজ্জার হতাশাজনক প্রচার পর্ব তৃণমূল কংগ্রেসের বোধহয় জন্মলগ্ন থেকে হয়নি। কাজে বিদায় যে হয়ে গেছে সেটা নিশ্চিত, সেটার পরিণতিটা শুধু বাকি 4 তারিখের ঘোষণা। যে পরিমাণ জনপ্লাবনে প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট গেরুয়া পতাকায় এবং মানুষের আবেগে, সেটা ভোট বাক্সে পড়াটুকু শুধু বাকি। এবং মানুষ যা সাহস পেয়েছে, মানুষ এবার ভোট দেবে, শুধু না, ওই 93% রেকর্ড এই দ্বিতীয় দফায় ভেঙে দেবে বলে আশা রাখি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, হাত খুলে কমেন্টে লিখুন এবং নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।